মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থায়ন কাকে বলে, অর্থায়নের উৎস, অর্থায়নের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অর্থায়নের নীতিমালা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান নীতিমালা কি? নীতিমালা হলো এমন কতগুলো নিয়ম বা এমন কতগুলো প্রতিষ্ঠিত সত্য যা অনুসরণ করলে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, এটাকে বলা হবে নীতিমালা। তাহলে অর্থায়ন হলো একটা প্রক্রিয়া যেখানে একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হয়। তাহলে এই অর্থায়নের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বা লক্ষ্যকে হাসিল করার জন্য কতগুলো নীতি অনুসরণ করতে হয়, এই নীতিগুলোকে বলা হবে অর্থায়নের নীতিমালা। অর্থায়নের তিনটা নীতি রয়েছে। কয়টা নীতি? তিনটা নীতি। 1 নম্বর তারল্য বনাম মুনাফার নীতি, 2 নম্বর উপযুক্ততার নীতি, 3 নম্বর কারবার বৈচিত্র্যায়ন বা ঝুঁকি বন্টনের নীতি। আবারও বলছি, অর্থায়নের নীতি কয়টি? 3টি। তারল্য বনাম মুনাফার নীতি, উপযুক্ততার নীতি, কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি। এই তিনটা নীতি যদি একটি প্রতিষ্ঠান সঠিকভাবে অনুসরণ করতে পারে তাহলে ওই প্রতিষ্ঠান অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এরপর যে আমরা এই তিনটা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারল্য বনাম মুনাফা নীতি বলতে কি বোঝায় প্রথমে আমরা এটা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানব তারল্য কি। একটা প্রতিষ্ঠানের চলতি ব্যয় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। তাহলে এক্ষেত্রে আমাদের আগে জানতে হবে চলতি ব্যয়গুলো কি কি। একটা প্রতিষ্ঠান দৈনন্দিন যে খরচগুলো করে এই খরচগুলোকে চলতি ব্যয় বলা হবে। যেমন কাঁচামাল, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, কারখানা ভাড়া, পরিবহন ব্যয়, এইগুলোকে একত্রে বলা হবে চলতি ব্যয়। এই চলতি ব্যয় পরিশোধ করার ক্ষমতাকে বলা হবে তারল্য। এরপর আমরা দেখব তারল্য নীতিটা আসলে কাকে বলে। যে পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করলে একটি প্রতিষ্ঠান তার চলতি দায় পরিশোধের পাশাপাশি সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ ও মুনাফা অর্জন করতে পারে, ওই পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করার নীতিকে তারল্য বনাম মুনাফার নীতি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, আমি আবারও সংখ্যাটা রিপিট করছি। যে পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করলে একটা প্রতিষ্ঠান তার চলতি ব্যয় বা দায় পরিশোধের পাশাপাশি সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ ও মুনাফা অর্জন করতে পারে, ওই পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করার নীতিকে তারল্য বনাম মুনাফার নীতি বলে। এখন আমরা দেখছি তারল্য ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের তারল্য বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ হ্রাস পায়, আবার তারল্য কমে গেলে বিনিয়োগ ও মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই একটা প্রতিষ্ঠান তারল্য মুনাফার মধ্যে সমন্বয় নীতি অনুসরণ করে। আমরা আরেকটু বিস্তারিত এটা দেখব, একটা চিত্রের মাধ্যমে দেখব তারল্য মুনাফা। এক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিষ্ঠানের তারল্য যত নিচের দিকে নামছে মুনাফা তত উপরের দিকে উঠছে, আর তারল্য যত উপরের দিকে উঠছে মুনাফা তত নিচের দিকে নামছে। এটা কেন হয় সেটা আমি ব্যাখ্যা করছি। একটা প্রতিষ্ঠানের যে মূলধন থাকে এই মূলধনটা প্রতিষ্ঠান চলতি সম্পদ ও স্থায়ী সম্পদে বিনিয়োগ করে। চলতি সম্পদে বিনিয়োগ থেকে কোনো মুনাফা হবে না, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ থেকে মুনাফা হবে। এখন স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। এখন একটা প্রতিষ্ঠান যদি বেশি মুনাফার আশায় সকল অর্থই স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে তাহলে চলতি ব্যয় পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ তার কাছে থাকবে না, যে কারণে চলতি ব্যয়ের অভাবে সে তার কারখানা অথবা তার প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। আমি উদাহরণস্বরূপ বলি, তোমার 10 কোটি টাকা মূলধন আছে, সেই 10 কোটি টাকা মূলধন দিয়ে তুমি একটি গার্মেন্টস কারখানা স্থাপন করলে। এখন এই গার্মেন্টস কারখানার স্থায়ী সম্পত্তিতে তুমি বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা পাবে, চলতি সম্পত্তি বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা পাবে না। সো তুমি তোমার সকল অর্থই স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করেছো, কারখানা তৈরি করেছো, সেখানে তুমি যন্ত্রপাতি স্থাপন করেছো,
সব কিছুই করেছো, কিন্তু কারখানার জন্য কাপড় কেনার যে অর্থ, এই অর্থ তোমার কাছে নেই, তাহলে তোমার পুরো বিনিয়োগটাই বৃথা হবে। এ কারণে চলতি ব্যয়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তাই প্রতিষ্ঠান একটা সমন্বয় নীতি অনুসরণ করে। এই সমন্বয়টা এরকম, যেটাকে আমরা বলবো সাপও মরবে লাঠিও ভাঙবে না, অনেকটা এরকমই হবে। কেননা সে এমন পরিমাণ অর্থ তার কাছে সংরক্ষণ করবে যেন তার চলতি ব্যয়গুলো পরিশোধ করতে কোনো সমস্যা হবে না, আবার তার কাছে কোনো উদ্বৃত্ত অর্থও থাকবে না, আবার তার বিনিয়োগ পরিমাণ সর্বোচ্চ হবে। এটা হলো একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখন ধরো তোমার একটা মুদি দোকান আছে, তাহলে তুমি মুদি দোকানদার, তাহলে তুমি খেয়াল করলে যে তোমার মুদি দোকানে সব সময় 1,00,000 টাকা অলসভাবে পড়ে থাকে। এই 1,00,000 টাকা তোমার কোনো কাজে লাগে না। তাহলে এই ক্ষেত্রে 1,00,000 টাকা যদি তুমি এখানে ফেলে রাখো, এখান থেকে তোমার কোনো মুনাফা আসবে না। তাহলে এই টাকাটা যদি তুমি ব্যাংকে এফডিআর করো, তাহলে সেখান থেকে প্রতি মাসে তুমি একটা নির্দিষ্ট হারে মুনাফা পাবে। তাহলে এভাবেই তারল্য মুনাফার নীতি অনুসরণ করে একটা প্রতিষ্ঠান যদি পরিচালিত হয়, তাহলে ওই প্রতিষ্ঠান অবশ্যই লাভবান হতে পারে। তাহলে আশা করি তারল্য মুনাফার নীতিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা আলোচনা করব উপযুক্ততার নীতি, অর্থাৎ আমাদের অর্থায়নের নীতিমালার দ্বিতীয়টি উপযুক্ততার নীতি। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কাপড় সুতা সহ কিছু উপকরণ, আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি কারখানা বা একটি প্লান্ট। এখন আমার এখানে যে অর্থের প্রয়োজন হবে, সে অর্থের প্রয়োজন হলো সুতা কিনতে এবং কাপড় সহ অন্যান্য উপকরণ কিনতে আমার অর্থের প্রয়োজন হবে, আবার কারখানা স্থাপন করার জন্য আমার অর্থের প্রয়োজন হবে। এটা তুমি মাথায় রাখো। এবার আমরা দেখব উপযুক্ততার নীতি কি। স্বল্পমেয়াদী উৎস হতে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী উৎস হতে স্থায়ী মূলধন সংগ্রহ করার নীতিকেই উপযুক্ততার নীতি বলে। অর্থাৎ আমি যখন কাপড় ক্রয় করব, সুতা ক্রয় করব এবং বুতাম সহ অন্যান্য ম্যাটেরিয়াল ক্রয় করব, এই ম্যাটেরিয়াল ক্রয় করার জন্য আমার যে অর্থের প্রয়োজন হবে, সে অর্থটা আমি স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করব। অর্থাৎ যে উৎসর মেয়াদ সর্বোচ্চ 1 বছর, এই উৎস থেকে আমি আমার এই অর্থটা সংগ্রহ করব। আবার যখন আমার কারখানা নির্মাণ করার অর্থের প্রয়োজন হবে, সে অর্থটা আমি দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব, যে উৎসটার মেয়াদ হবে 5 বছরের অধিক। এবার আমরা দেখি ব্যাখ্যায় কি লিখেছে। একটা প্রতিষ্ঠান চলতি ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে। চলতি সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থায়ন করতে হবে। পক্ষান্তরে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে। এতে আর্থিক ব্যবস্থাপকের পক্ষে অর্থায়ন সংক্রান্ত কাজ করা সহজ হয়। এখন আমি ব্যাখ্যা করব এটা আসলে কিভাবে সহজ হয়। যখন তুমি কাঁচামাল স্বল্পমেয়াদী উৎস থেকে, অর্থাৎ 1 বছরের কম, যেমন 3 মাসের জন্য তুমি ব্যাংক থেকে ঋণ নিলে, ঋণ নিয়ে কাপড় ক্রয় করলে, সুতা ক্রয় করলে, কাঁচামাল দিয়ে তুমি শার্ট প্যান্ট তৈরি করে বিদেশে রপ্তানি করে দিলে, সেখান থেকে 3 মাসের মধ্যে তোমার টাকাটা ফেরত আসলেও তুমি ব্যাংকে টাকাটা পরিশোধ করে দিতে পারলে। অর্থাৎ এক্ষেত্রে তোমার পরিকল্পনা প্রণয়ন করা এবং সেটা বাস্তবায়ন করা খুব সহজ হবে। আবার যখন তুমি নতুন কোনো প্ল্যান তৈরি করবে, সেই প্ল্যান তৈরি করার যে অর্থ, সেই অর্থ কিন্তু তুমি 1 বছর, 2 বছর বা 3 বছরে ফেরত পাবে না। সেই প্ল্যানটার মেয়াদ যদি 20 বছর হয়, তাহলে তুমি সেই অর্থটা ফেরত পাবে 20 বছরে। তাহলে এই ক্ষেত্রে ওই প্ল্যান্ট বা কারখানা তৈরি করার জন্য যে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থটা তোমাকে সংগ্রহ করতে হবে দীর্ঘমেয়াদী উৎস থেকে, অর্থাৎ যে উৎসের মেয়াদ হবে 5 বছর বা তার বেশি। এটাকে আমরা বলবো অর্থায়নের উপযুক্ততার নীতি। আমি আবারও রিপিট করছি, স্বল্পমেয়াদী উৎস থেকে চলতি মূলধন আর দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করার এই নীতিটাকে আমরা বলবো উপযুক্ততার নীতি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিখ্যাত একটা কোম্পানি স্কয়ার কোম্পানি, তোমরা সবাই অবশ্যই জানো স্কয়ার বাংলাদেশে একটা প্রথিতযশা কোম্পানি। দেখো, স্কয়ার কোম্পানি সিস্টার কনসার্ন অফ দ্য কোম্পানি, অর্থাৎ স্কয়ার কোম্পানি কতগুলো প্রতিষ্ঠান রয়েছে। স্কয়ার হেলথ কেয়ার, মাছরাঙ্গা টেলিভিশন, স্কয়ার হসপিটাল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, স্কয়ার টয়লেটিস আছে, স্কয়ার টেক্সটাইলস আছে, এ ধরনের স্কয়ার শিপিং আছে, এ ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কয়ার কোম্পানি
পরিচালনা করে। স্কয়ার একটা কোম্পানি, তার অনেকগুলো কোম্পানি আছে। তাহলে এই বিষয়টা আসলে কি? এই বিষয়টাকে আমরা বলি পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি, অথবা এটাকে আমরা ঝুঁকি বন্টনের নীতিও বলে থাকি। তাহলে আমরা এবার দেখি যে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতিটা আসলে কি, তারপর আমরা ব্যাখ্যায় যাব। কোনো প্রতিষ্ঠানের সম্পূর্ণ মূলধন একটি ব্যবসা বা পণ্যে বিনিয়োগ না করে একাধিক ব্যবসা বা পণ্যে বিনিয়োগ করার নীতিকে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি বলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার সম্পূর্ণ মূলধন একটা পণ্য বা ব্যবসায় বিনিয়োগ না করে যদি একাধিক পণ্য বা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে সেটাকে আমরা বলবো পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। এখন দেখো, স্কয়ার কোম্পানি একটা কোম্পানি, কিন্তু তারা এক ধরনের ব্যবসা করছে না। তারা শিপিং ব্যবসা করছে, তারা টেক্সটাইল ব্যবসা করছে, তারা টয়লেটিজের ব্যবসা করছে, তারা হসপিটালের ব্যবসা করছে, তারা এন্টারটেইনমেন্ট বিনোদনের ব্যবসা করছে, এরকম বিভিন্ন ধরনের ব্যবসা করছে। তাহলে এই ব্যবসা করলে এভাবে একটা প্রকল্পে ব্যবসা করে বা একটা পণ্যের ব্যবসা না করে যদি একাধিক পণ্যের ব্যবসা করে, সেটাকে আমরা বলবো পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। তাহলে এই নীতিটা অনুসরণ করলে আমরা লাভবান হবে কিভাবে? বৈচিত্র্যায়নের নীতির মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ কমানো। একটি প্রকল্পে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পায়। একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে কোনো একটি প্রকল্পে ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানের অর্থায়নের ক্ষেত্রে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে। তাহলে এখন আমরা দেখি, আমরা জানি যে স্কয়ার একটা ওষুধ কোম্পানি, যদি তারা তাদের সম্পূর্ণ মূলধন এই ঔষধের মধ্যে বিনিয়োগ করত বা ওষুধ কোম্পানিতে বিনিয়োগ করতো, তাহলে কোনো কারণে যদি তাদের এই ওষুধ কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে কোম্পানিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং কোম্পানিটি দেউলিয়া হয়ে যেত। কিন্তু যেহেতু স্কয়ার কোম্পানি ঔষধ ছাড়াও এখন আরও অনেক ব্যবসায় তাদের মূলধন বিনিয়োগ করেছে, এখন যদি তাদের কোনো একটা কোম্পানি এখান থেকে বা কোনো একটা সিস্টার কনসার্ন যদি এখান থেকে ক্ষতি হয়, তাহলে অন্য কোম্পানিগুলো থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে তারা ওই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এখন আমি ধরে নিলাম যে স্কয়ার কোম্পানি মাছরাঙ্গা টেলিভিশন পরিচালনা করে তারা প্রতি বছর লোকসান দিচ্ছে, কিন্তু তারপরেও তারা ব্যবসা করে টিকে থাকতে পারবে। কেননা তাদের যে 10টা কোম্পানি আছে, এই 10টা কোম্পানি থেকে মাছরাঙ্গা টেলিভিশন যদি লস দেয়, তাহলে অন্য 9টা কোম্পানি লাভ করছে। ওই 9টা কোম্পানির লাভ দিয়ে তারা মাছরাঙ্গা টেলিভিশনের যে লস হচ্ছে সেই লস পোষায়ও আরো মুনাফা অর্জন করতে পারবে। এই নীতিটাকে বলা হবে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। এর মাধ্যমে তারা একটা ব্যবসায়ের ঝুঁকি 10টা ব্যবসায়ের মধ্যে স্থাপন করে দিয়েছে, অর্থাৎ 10টা ব্যবসায়ের মধ্যে বন্টন করে দিয়েছে। এটাকে আমরা বলবো ঝুঁকি বন্টনের নীতি। এখন আমরা যদি একজন দোকানদারের বিষয় চিন্তা করি, যে একজন দোকানদার তার দোকানে যদি একটা নির্দিষ্ট পণ্য রাখেন, তাহলে ওই পণ্য যদি বিক্রি না হয় তাহলে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন তিনি যদি তার দোকানে একটি পণ্য না রেখে একাধিক পণ্য রাখেন, তাহলে কোনো না কোনো পণ্য তার অবশ্যই বিক্রয় হবে, এতে তার ক্ষতি পুষিয়ে আনা সম্ভব হবে। এটাকে বলা হবে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি বা ঝুঁকি বন্টনের নীতি। এ পর্যায়ে আমরা আলোচনা করব আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? যিনি প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে তাকে আর্থিক ব্যবস্থাপক বলে। আর্থিক ব্যবস্থাপকের 3টা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হয়। আমরা আমাদের নবম ও দশম শ্রেণীতে 2টা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটি হলো আয় সিদ্ধান্ত। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? যে ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত সকল কার্যাবলী সম্পাদন করেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে 2 ভাগে ভাগ করি আমরা। একটি হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, 2 নম্বর ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কি? আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ব্যবসার জন্য যে মূলধনের প্রয়োজন হবে, এই মূলধন কোন খাত থেকে কিভাবে সংগ্রহ করা হবে সেটাকে বলা হবে আয় সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এইসব
এইসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। তাহলে আয় সিদ্ধান্তটা আমরা দেখলাম। এবার আমরা ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত দেখব। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে? সংগৃহীত মূলধনের কতটুকু স্থায়ী সম্পত্তি এবং কতটুকু চলতি সম্পত্তি বিনিয়োগ করা হবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত বলে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে মূলধন সংগ্রহ করেছে, আমরা আয় সিদ্ধান্তের মাধ্যমে যে তহবিলটা সংগ্রহ করেছি, এই তহবিলের কতটুকু অংশ আমরা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করব, আবার কতটুকু অংশ আমরা চলতি সম্পত্তি বিনিয়োগ করব, এই সিদ্ধান্তটা হলো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। স্থায়ী সম্পত্তির বিনিয়োগ থেকে মুনাফা হয়, চলতি সম্পত্তি বিনিয়োগ থেকে মুনাফা হয় না। কিন্তু চলতি সম্পদ ছাড়া স্থায়ী সম্পদকে কার্যকর করা যায় না। তাই চলতি ও স্থায়ী সম্পদের সঠিক অনুপাতে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগ সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে, তাই বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন এখানে আমরা দেখছি যে প্রতিষ্ঠান তার মূলধনটা চলতি ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করবে। স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করলে মুনাফা হবে, চলতি সম্পত্তিতে বিনিয়োগ থেকে মুনাফা হবে না। কিন্তু চলতি সম্পদ ছাড়া স্থায়ী সম্পদকে কার্যকর করা যাবে না, যে কারণে অবশ্যই আমাকে স্থায়ী সম্পত্তিতে চলতি সম্পত্তিতেও বিনিয়োগ করতে হবে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে ওই পরিমাণ বিনিয়োগ আমি চলতি সম্পত্তিতে করব যে পরিমাণ বিনিয়োগ করলে আমার স্থায়ী সম্পত্তিটা কার্যকর থাকবে। এর অতিরিক্ত অর্থ আমি চলতি সম্পত্তিতে বিনিয়োগ করব না। এ পর্যায়ে আমরা দেখব অর্থায়নের গুরুত্ব। অর্থায়ন যে কোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশ যদি তার অর্থায়নটা সঠিকভাবে করতে পারে তাহলে সেই দেশে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা আমাদের দেশের অর্থায়নের গুরুত্বটা কি সেটা আলোচনা করব। প্রথমে হলো ব্যবসায়িক মূলধন সংকট। আমাদের দেশের অর্থনীতিতে ব্যবসায়িক মূলধনের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ আমরা একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের মানুষ, আমাদের দেশের মানুষের আয়ের পরিমাণ কম, যে কারণে আয়ের পরিমাণ কম হয় তাদের সঞ্চয়ের পরিমাণ কম, আর যে দেশের সঞ্চয়ের পরিমাণ কম সে দেশে মূলধনের পরিমাণও কম। তাহলে আমরা যারা ব্যবসায়ী হব বা ব্যবসায় উদ্যোক্তা হব তাদের অবশ্যই জানতে হবে যে আমাদের দেশের মূলধনের সংকট রয়েছে বা ব্যবসায়িক মূলধনের ঘাটতি রয়েছে। এখন এই ঘাটতি মূলধনের অবস্থায় আমি কিভাবে আমার মূলধনটা সংগ্রহ করব এবং সেটা কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো তার উপরে নির্ভর করবে আমার অর্থায়নের সাফল্য। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। যে কোনো দেশের অর্থায়নের জন্য ব্যাংক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ব্যাংক ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য তথা শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের কথা চিন্তা করতে পারি না। যেহেতু আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা অনগ্রসর, তাই ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় মূলধন বা প্রয়োজনীয় অর্থায়ন ব্যাংকের মাধ্যমে করতে পারে না। এটাও আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বড় সংকট বা সমস্যা। তাহলে আমাদের অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কথাটা মাথায় রেখে আমাদের আর্থিক সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমাদের দেশের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত, অর্থাৎ ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেই ধরনের শিক্ষাগতার যোগ্যতাটা আমাদের উদ্যোক্তাদের মধ্যে নেই, যে কারণে উদ্যোক্তারা সঠিকভাবে তহবিল সংগ্রহ করতে এবং এই তহবিলটা ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। তাহলে আমাদের উদ্যোক্তাদের শিক্ষিত হতে হবে এবং আর্থিক নীতি পরিকল্পনা এবং তহবিল সংগ্রহ সংক্রান্ত যে কাজগুলো আছে এই কাজগুলো সঠিকভাবে করার মতো দক্ষতা তাদেরকে অর্জন করতে হবে। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। আমাদের দেশে যে মূলধন সংগৃহীত হয় এই মূলধন উৎপাদনমুখী বিনিয়োগে বিনিয়োগ করতে হবে। আর যদি আমরা আমাদের মূলধনটা উৎপাদনমুখী বিনিয়োগ করতে পারি তাহলে সেটা আমাদের জাতীয় আয় বৃদ্ধি করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার উৎপাদনমুখী বিনিয়োগ কি? উৎপাদনমুখী বিনিয়োগ হলো তোমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকা দিয়ে যদি তুমি একটি বাড়ি করো তাহলে সেই বাড়ি থেকে কোনো উৎপাদন তোমার হবে না। হয়তো তুমি সেই বাড়ির ভাড়া তুলে তোমার ব্যক্তিগত আয় বৃদ্ধি করতে পারবে, কিন্তু সেটা আমাদের জাতীয় অর্থনীতিতে
তেমন একটা ভূমিকা রাখবে না। কিন্তু ওই টাকা 10 লক্ষ টাকা দিয়ে যদি তুমি ব্যবসা করো, তাহলে তুমি প্রতিনিয়ত পণ্য উৎপাদন করবে, এর ফলে দেশের জাতীয় আয়ের পরিমাণ এবং দেশের মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। এটাকে বলা হবে উৎপাদনমুখী বিনিয়োগ। তাহলে আমরা অর্থায়নের গুরুত্বটা ভালোভাবে বুঝতে পেরেছি আশা করি। আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলীকে দুভাগে ভাগ করি আমরা। একটা হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আরেকটা হলো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে প্রথমে আমরা দেখব আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কাকে বলে। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়। তোমার ব্যবসায়ের জন্য যেই তহবিল বা মূলধন সংগ্রহ করার প্রয়োজন হবে, এই মূলধনটা সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত বলা হবে। এখন তোমার প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করার পূর্বে তোমাকে মূলধনের উৎসগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং এই উৎসগুলো কিভাবে, এই উৎসগুলো থেকে উপযুক্ত উৎস তুমি বের করবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। উপযুক্ত উৎস থেকে তুমি অর্থ সংগ্রহ করে সেই অর্থটা সঠিকভাবে ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে বলা হবে আয় সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। চলতি ব্যয় নির্বাহের জন্য তোমাকে স্বল্পমেয়াদী উৎস থেকে, আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে তোমাকে অর্থ সংগ্রহ করতে হবে। এই সিদ্ধান্তটাকে আমরা বলে থাকি আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এরপরে রয়েছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত কি? তুমি যে মূলধনটা অর্থায়ন বা আয় সিদ্ধান্তের মাধ্যমে সংগ্রহ করেছো, সেই মূলধনের কতটুকু অংশ তুমি স্থায়ী সম্পদে বিনিয়োগ করবে এবং কতটুকু তুমি চলতি সম্পদে বিনিয়োগ করবে, এই সংক্রান্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে বলা হবে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত। আমরা জানি যে স্থায়ী সম্পদে বিনিয়োগ থেকে মুনাফা হয়, চলতি সম্পদে বিনিয়োগ থেকে মুনাফা হয় না। অর্থাৎ তুমি তোমার মূলধনটা চলতি সম্পদে বিনিয়োগ করবে এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ করবে। তোমাকে মাথায় রাখতে হবে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করলে সেখান থেকে তুমি মুনাফা পাবে, কিন্তু চলতি সম্পত্তিতে বিনিয়োগ করলে সেখান থেকে তুমি কোনো মুনাফা পাবে না। কিন্তু চলতি সম্পত্তি ছাড়া স্থায়ী সম্পদকে কার্যকর করা যায় না। তাই চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের সঠিক অনুপাতে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগ সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে, তাই বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মনে রাখতে হবে যে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করলে আমি মুনাফা পাবো, তাই আমি সকল অর্থ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করব, চলতি সম্পত্তিতে কোনো বিনিয়োগ করব না। না, এরকম হতে পারে না। তার কারণ হলো, যদি আমি চলতি সম্পত্তিতে বিনিয়োগ না করি তাহলে আমার স্থায়ী সম্পত্তিটা কার্যকর হবে না। একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলি। তুমি তোমার 10 কোটি টাকা মূলধনে রয়েছে, সেই 10 কোটি টাকার মধ্যে তুমি 9 কোটি টাকা কারখানা নির্মাণ করা, তোমার যন্ত্রপাতি স্থাপন করা, এই সকল কাজে তুমি তোমার 10 কোটি টাকার মধ্যে 9 কোটি টাকা বিনিয়োগ করেছো। কিন্তু বিদ্যুৎ লাইন এবং গ্যাস লাইন আনতে তোমার 30 লক্ষ টাকা খরচ হবে, তাই তুমি বিদ্যুৎ লাইন গ্যাস লাইন আনো নাই, বা বিদ্যুৎ লাইন গ্যাস লাইন আনার মতো প্রয়োজনীয় টাকা এখন তোমার কাছে নাই। তাহলে তোমার এই কারখানা এবং যন্ত্রপাতি সব অকেজো হয়ে তোমার কারখানাতেই পড়ে থাকবে, এগুলোকে কোনো কর্মক্ষম করা যাবে না। তাই বলা যায় চলতি এবং স্থায়ী সম্পত্তিতে তোমাকে সঠিক অনুপাতে বিনিয়োগ করতে হবে, কারণ স্থায়ী সম্পত্তিকে কার্যকর করার জন্য চলতি সম্পত্তির অবশ্যই প্রয়োজন রয়েছে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে উপরোক্ত মাধ্যমে যোগাযোগ করবা। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবুজ স্যার সদা প্রস্তুত রয়েছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।